প্রিয় শিক্ষার্থীরা, আমরা ১ নম্বর প্রশ্নের শেষ করেছি। এখন আমরা ২ নম্বরে যাব। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন ইউর ওয়ার্ডস। এক কথায় বলতে গেলে তোমার নিজের ভাষায় প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমরা যদি সেট 1 এর দিকে একটু দেখি, প্রথম প্রশ্ন কী ছিল? হোয়াট ডাজ ওয়াটার পলিউশন মেইনলি অকিউর? এক কথায় বলতে গেলে ওয়াটার পলিউশন, পানি দূষণটা মূলত কোথায় হয়? পানি দূষণটা মূলত কোথায় ঘটে, তাই না? স্থানকে চেয়েছে, প্লেসকে চেয়েছে। প্রথমত দেখতে হবে, সবার আগে যেটা বলি যে টেন্সে প্রশ্ন করবে তোমাকে সেই টেন্সে উত্তর দিতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, দ্যাট মিনস আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যান্সার করব। তাহলে এটার অ্যান্সার আমাদের কি দেওয়া আছে? মূলত পানি দূষণ প্রধানত কোথায় কোথায় হয় আমরা দেখেছি। প্রশ্নটা যদি একটু পড়ে শোনাই, দেখো, ওয়াটার পলিউশন মেইনলি অকিউরস, এই যে এখানে কোথাও হয়, এটি মূলত হয়ে থাকে। এই যেখানে ডাস ছিল, এই জন্য ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে। ওয়াটার পলিউশন মেইনলি অকিউরস কোথায়? ইন ওশান, সমুদ্রে হতে পারে, রিভার, নদীতে হতে পারে। রিভার্স প্লুরাল করতে হবে, হ্যাঁ, নির্দিষ্ট তো কোনো নদী নয়, তাই না? অনেক নদীতেই হতে পারে, দ্যাটস ওয়াই আমরা এটাকে প্লুরাল করব। লেকস, হ্রদে হতে পারে, পন্ডস, পুকুরে হতে পারেন। আন্ডারগ্রাউন্ডস, রিজার্ভার্স মানে হচ্ছে ভূগর্ভস্থ জলাধার। ভূগর্ভস্থ জলাধার মানে মাটির নিচের যে পানি জমে আছে সেই জায়গাগুলোতে মূলত পানির দূষণ হতে পারে। আমরা প্রথম প্রশ্নের উত্তর এভাবে দিব, ওয়াটার পলিউশন মেইনলি অকিউরস ইন ওশানস, রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স। ওকে, ২ নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, ২ নম্বর প্রশ্নে কি আছে আমাদের? ২ নম্বর প্রশ্ন করেছে, হোয়াই ক্যান ওয়াটার পলিউশন স্পিড কুইকলি? কেন পানি, হোয়াই ক্যান মানে হচ্ছে পারা, হোয়াই ক্যান ওয়াটার পলিউশন স্পিড কুইকলি? এখানে যদি একটু গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন দিই, এই যে এটা হচ্ছে মডেল ভার্ব, এটা হচ্ছে ওয়াটার পলিউশন, এটা একটা নাউন ফ্রেজ, এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে, আর স্পিডটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমাদেরকে প্রশ্ন উত্তর করার সময় প্রথমত যেটা করতে হবে, সাবজেক্টটাকে ফার্স্টে বসাতে হবে। তাহলে ওয়াটার পলিউশনকে আমরা আগে বসাবো, তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্বকে বসাবো। তাহলে ওয়াটার পলিউশন ক্যান, আর স্পিড হচ্ছে তারপরে বসবে, ক্যানের পরে। তাহলে ওয়াটার পলিউশন ক্যান স্পিড, রাইট? তাহলে এখানে আমাদের কেন দ্রুত ছড়াতে পারে সেই কারণটা আমরা অ্যান্সারের মধ্যে লিখে দিব। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসছে? অ্যান্সারটা আসছে ওয়াটার পলিউশন ক্যান স্পিড। দেখেছো, এই যে স্পিডের সঙ্গে কিন্তু এসিএস আইএনজি কোনো কিছু যুক্ত হবে না, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। ক্যান কুইকলি, স্পিড কুইকলি, দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কেন? বিকজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, কারণ পানির যে বিভিন্ন উৎস আছে, বিভিন্ন নদী একসঙ্গে এসে যুক্ত হচ্ছে, তাই না? বা হচ্ছে তোমার বৃষ্টির পানির মাধ্যমে হয়তো, মানে বৃষ্টির পানি হয়তো তোমার কি, বৃষ্টির পানি না, ধরো পুকুরের পানি মানে একদম বৃষ্টির কারণে হয়তো ভরে গেছে। এখন পুকুরের পানি যদি কি হয়, কি বলা যায় এটাকে, যদি দূষিত হয়, তাহলে বৃষ্টির পানি সেখানে মেশার ফলে পানির উচ্চতা বেড়ে গেল, ওইটা উপচে পড়ে আশেপাশের পুকুরে মিশে যাবে। এতে আশেপাশের পুকুরের পানিও কি হয়ে যেতে পারে, এটা দূষিত হয়ে যেতে পারে। প্লাস সমুদ্রের পানি, বা হচ্ছে সমুদ্রের পানি তো একবার যদি দূষিত হয়ে যায় তাহলে সেটা ছড়িয়ে পড়াটা খুব স্বাভাবিক, তাই না? নদীর পানিও একই অবস্থা, কারণ সবগুলো কি, যে এই যে আমাদের যে ওয়াটার সোর্সেস, যে পানির উৎসগুলো, এগুলো ফ্লো টুগেদার মানে একসাথে বয়ে চলে। তো একসাথে এখন পদ্মা নদী যদি দূষিত হয়, মেঘনা নদী মানে পদ্মার সাথে যে কুশিয়ারা নদী বা যে নদীগুলো কানেক্টেড, সে নদীগুলো দূষিত হবে, ঠিক আছে? তো যার কারণে যেটা বুঝাতে চাচ্ছি, যে এটা ছড়ানোর একমাত্র কারণ হচ্ছে বিভিন্ন পানির উৎসগুলো কেমন একসাথে বাহিত হয়, ঠিক আছে, ফ্লো টুগেদার। ওকে, এরপরে যদি একটু দেখি, সি নম্বর প্রশ্নটা কি ছিল? সি নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে, আচ্ছা, সি নম্বরে, হাউ ইজ ওয়াটার পলিউটেড? হাউ ইজ ওয়াটার পলিউটেড, পানি কিভাবে দূষিত হয়, কিভাবে পানি দূষিত হয়? এই যে এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, এই ওয়াটার, তারপরে ইজটা এখানে চলে আসবে। ওয়াটার ইজ পলিউটেড, কিভাবে দূষিত হয়? আমরা যে প্যাসেজে যে পড়েছিলাম সেই প্যাসেজের মধ্যে মূলত পড়া হয়েছিল। সেখানে কিভাবে পড়েছিলাম, এই যে এখানে, এই যে ওয়াটার পলিউশন ডিউ টু, হ্যাঁ, এখানে ওয়াটার পলিউশন ডিউ টু, এখানে লিখবা হচ্ছে, হ্যাঁ, ওয়াটার পলিউশন ডিউ টু ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, ইরোশন, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং ইন অর্গানিক ম্যাটেরিয়াল দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ। মানে এই বিষয়গুলো, সয়েল মানে হচ্ছে সেডিমেন্ট ফ্রম সয়েল, মাটির যে আস্তরণ আছে, তাই না? মানে এক কথায় আমরা যে মাটির আর বালির, মানে মাটি এবং পানির সংযোগস্থলের যে আস্তরণ সেটা। ইরোশন, এই যে ভূমিধস। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল, আমরা যদি কী করতে পারি, বর্জ্যের সঠিক, মানে কি সঠিকভাবে যদি বর্জ্যের কী না হয়, ডিসপোজাল না হয়, তাহলে সেক্ষেত্রে হতে পারে লিটারিং ইন অর্গানিক ম্যাটেরিয়াল। এই যে মানে ক্ষয়ে যাওয়া যে জৈব ধাতব পদার্থগুলো রয়েছে, সেগুলো যদি কী হয়, দ্যাট ডিকে, যেটা মূলত ক্ষয়ে যায়, ইন ওয়াটার সাপ্লাইজ, এগুলো হচ্ছে ঘটে থাকে, তাই না? আমরা এখানে প্রশ্নটাকে এভাবে লিখতে পারি, এখানে ডিউ টু এর পরে ওয়াটার পলিউশন, এখানে একটু অ্যাড করবা, ওয়াটার পলিউশন ইজ কস্ট, বা ওয়াটার ইজ পলিউটেড ডিউ টু, এই কথাটা লিখে নিবে। ওয়াটার পলিউশন বা ওয়াটার ইজ পলিউটেড
Water is polluted due to increased sediment from soil, erosion, improper waste disposal and littering in organic materials that decay in water supplies. আমাদের কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে। আমরা কিন্তু প্যাসেজের মধ্যে থেকে অ্যান্সারটা নিয়ে নিতে পেরেছি, তাই না? একটুখানি নিজের অংশ যুক্ত করতে হবে, এটাই স্বাভাবিক। আমরা ডি নম্বর প্রশ্নে যদি যাই, ডি নম্বরে কি বলছে, ডু ইউ থিঙ্ক দ্য পিপল শুড বি অ্যাওয়ার টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন? ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? তাহলে এই প্রশ্নের উত্তর যখনই ডু ইউ থিঙ্ক আসবে প্রথমে ইয়েস অথবা নো কথাটা লিখে নিবা, ইয়েস অথবা নো লিখে একটা ফুল স্টপ দেবে, ইয়েস অথবা নো। হ্যাঁ, দ্য পিপল শুড বি অ্যাওয়ার, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দ্য পিপল শুড বি অ্যাওয়ার টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন? তাহলে এইখানে ডু ইউ থিঙ্কের অ্যান্সার আসবে শুধু হচ্ছে ইয়েস অথবা নো, তারপরে দ্য পিপল থেকে শুরু করবা। ঠিক আছে, কেন মানে মানুষের সচেতন হওয়া উচিত, আর যদি উচিত হয় তাহলে সেটা কেন উচিত? আমরা জানি যে সচেতন না হলে আমাদের এই যে দূষণের পরিমাণ বাড়তে থাকবে, আর দূষণের পরিমাণ বাড়লে ধীরে 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 আমরা ক্লাইমেট চেঞ্জটা বাড়তে থাকবে। আর ক্লাইমেট চেঞ্জ হলে আমরা তো জানি যে কী কী সমস্যা হতে পারে, তাই না? প্রশ্নের মধ্যে পড়লাম না, এই যে দেখো কি বলেছে, ইয়েস, এই যে প্রথমে হচ্ছে ইয়েস, এই যে এখানে আই থিঙ্ক কথাটা না থাকলে ফুল স্টপ দিয়ে শেষ করে দিত। আই থিঙ্ক পিপল শুড বি অ্যাওয়ার, আই থিঙ্ক আমি মনে করি, এখানে কেউ যদি তুমি একটা দ্যাট বসাতে চাও তাহলে বসাতে পারবে। ইয়েস আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে পিপল শুড বি অ্যাওয়ার অফ, মানুষের উচিত সচেতন হওয়া। এখানে ইউজিংকে অবশ্যই দিবা, কারণ এই যে অফটা যে আছে, অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে তুমি যদি ভার্বকে বসাও তাহলে সেটাকে অবশ্যই আইএনজি করতে হবে। ঠিক আছে, পিপল শুড বি অ্যাওয়ার অফ ইউজিং পেস্টিসাইডস, কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়া উচিত। বিকজ দে ওয়াশ ইনটু, তারা কি ধুয়ে চলে যায় কোথায়, ইনটু দ্য ওয়াটার বডিজ, মানে হচ্ছে পানির যে আধার বা জলাধারের মধ্যে মিশে যায়, এবং মিশার ফলে অ্যান্ড পলিউটেটার, এবং দূষিত পানিকে দূষিত করে ফেলে। ঠিক আছে, এই শুধুমাত্র এই একটা কারণে আমাদের কি সচেতন হওয়া উচিত। মানে এক কথায় বলতে গেলে মানুষ কীভাবে দূষণ করে, মানুষ মূলত আমরা জানি যে আমরা কীটনাশক বেশি ব্যবহার করি, আর কীটনাশকের বেশি ব্যবহারের কারণে আমাদের এই কীটনাশকগুলো পরবর্তীতে ধুয়ে কোথায় চলে যাচ্ছে, ধুয়ে ওয়াশ মানে হচ্ছে অন্য মানে ধুয়ে বা হচ্ছে ভেসে যেভাবেই হোক এটা আশেপাশের ওয়াটার বডিসে মিশে যাচ্ছে, তাই না? যার কারণে মানে জমির আশেপাশে যে পুকুরগুলো থাকে সেগুলোতে মিশে গেলে পানি দূষিত হয়। এজন্য আমাদেরকে সচেতন হওয়া উচিত। এই ছোট্ট একটা কথা দিয়ে তুমি মূলত এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারো। তবে এখানে হাইলাইট করে দিচ্ছি, কেউ যদি চাও আই থিঙ্ক দ্যাট, ইয়েস আই থিঙ্ক দ্যাট এটাও লিখতে পারো, অথবা শুধু ইয়েস আই থিঙ্ক এটাও লিখতে পারো, অথবা ইয়েস আই ডু লিখে ফুল স্টপ দিয়ে তারপরে পিপল শুড বি অ্যাওয়ার অফ এটা দিলেও তোমার অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা ই নম্বর প্রশ্নে যাচ্ছি। ই নম্বর প্রশ্নে কি বলেছে, ই নম্বর প্রশ্নে দেওয়া আছে হোয়াট মেজার্স শুড বি, মেজার্স মানে হচ্ছে পদক্ষেপ, হোয়াট মেজার্স শুড বি টেকেন, শুড বি টেকেন মানে কি কি পদক্ষেপ নেওয়া উচিত টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন মানে হচ্ছে পানি দূষণ রক্ষা করার জন্য বা রোধ করার জন্য, পানি দূষণ রোধ করার জন্য, প্রিভেন্ট মানে হচ্ছে রোধ করা, কি কি পদক্ষেপ নেওয়া উচিত। আমরা জানি কি কি করলে আসলে পানি দূষিত হয়, এটা আমরা পড়েছি না? তার আগে গ্রামাটিক্যাল একটু এক্সপ্লেনেশন দিয়ে দিই। এই সেন্টেন্সের মধ্যে মেজার্স আছে, শুড বি টেকেন আছে, এই যে শুড বি টেকেন এটা এই ফর্মেই থাকবে। এখানে লিখতে পারে সাম মেজার্স শুড বি টেকেন টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন সাচ অ্যাজ, বা লাইক দ্যাট, বা হচ্ছে লাইক লিখে আমরা হয়তো বা অ্যান্সার শুরু করতে পারবো। কিভাবে শুরু করতে পারি দেখো, উই ক্যান টেক সাম মেজার্স, আমরা কিছু পদক্ষেপ নিতে পারি, উই ক্যান টেক আমরা নিতে পারি সাম মেজার্স কিছু পদক্ষেপ টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন, কি রক্ষা করতে, ওয়াটার পলিউশনকে মানে আটকাতে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। এই যে লাইক, হ্যাঁ লাইক দ্বারা বোঝাচ্ছে যেমন, এই লাইক মানে কিন্তু পছন্দ করা নয়, এই লাইক দ্বারা কি বোঝায়, যেমন বা উদাহরণ বোঝায়। ঠিক আছে, সরাসরি এখানে ফর এক্সাম্পল দেওয়া যায়, ওয়াটার পলিউশন ফুল স্টপ দিয়ে তুমি ফর এক্সাম্পল দিতে পারো, অথবা যদি ফুল স্টপ না দাও তাহলে এইভাবেই থাক, উই ক্যান টেক সাম মেজার্স টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন লাইক, কীভাবে, নট ডিসপোজিং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ, এই যে এখানে কী করবো আমরা, কোনোভাবে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মানে বর্জ্য পদার্থগুলো মানে এক কথা ডিসপোজ করব না, কোথায়, ইন ওয়াটার, ইন রিভার অর লেকস, মানে এইখানে আমরা মানে আমাদের যে বর্জ্য পদার্থ সেটার শেষ করি কিভাবে, হয়তো পুকুরে ফেলে দিই, হয়তো কোথাও মানে জ্বালিয়ে দিই, এই কাজগুলো আমরা করব না। আর এটা কোনোভাবেই রিভার লেকস এগুলোতে আমরা মিশাবো না, আমরা বিইং কেয়ারফুল, মানে এটা একটা উদাহরণ চলে গেল। ঠিক আছে,
লাইক হচ্ছে প্রিপোজিশন, এরপরে ভার্বের আইএনজি, আবার এই যেখানে কমা শেষ, এখানে কমা, কমার পরে আমরা আবার প্রথম থেকে শুরু করব। এই লাইকের পরে যেমন আইএনজি হবে এখানেও ঠিক তেমন আইএনজি, মানে উদাহরণ যতবার আসবে ততবার আইএনজি। তাহলে বিইং কেয়ারফুল, সচেতন হওয়ার মাধ্যমে, অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টেজ, মানে আমরা বাসাবাড়িতে যেগুলো ব্যবহার করি না, বাসাবাড়িতে যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোর ব্যবহারের ক্ষেত্রেও আমরা কি করব, সচেতন হব, ডিসপোজ করার ক্ষেত্রেও সচেতন হব। আবার কমা, আবার আইএনজি, ঠিক আছে। মানে এই লাইকের কারণেই বারবার আইএনজি আসছে। বিইং অ্যাওয়ার অফ ইউজিং পেস্টিসাইডস, মানে আমরা যখন কীটনাশক ব্যবহার করব তখনও মূলত আমরা সচেতন হব, ঠিক আছে। এখন যতবার এই প্রিপোজিশনের পরে ভার্ব আসছে আমরা ততবারই কী করছি, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিচ্ছি। এই বিষয়গুলো তোমরা অ্যান্সার করার সময় অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে। ওকে, আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই, মানে সেট 1 শেষ, আমাদের সেট 2-তে যাই। আমরা সেট 2-তে কি দেখতে পাচ্ছি, হু আর দ্য ওয়ার্স্ট সাফারার অফ মেইন পলিউশন, মানে মেইন পলিউশন, এই যে এখানে যে দূষণ ঘটছে, এই দূষণের ওয়ার্স্ট সাফারার, কারা সবচেয়ে বাজেভাবে ভুক্তভোগী, মানে যারা মূলত এগুলোর আশেপাশে থাকে, তাই না, তারাই মূলত এটা সবচেয়ে বাজেভাবে ভুক্তভোগী। এখানে হু দ্বারা প্রশ্ন আছে, হু দ্বারা প্রশ্ন করলে আগে সেই এটাই, এই হু এর অ্যান্সারটাই হবে সাবজেক্ট, এইটার সাবজেক্টটা মানে হু এর অ্যান্সার। ধরো আমি ভুক্তভোগী, তাহলে আমি লিখবো আই অ্যাম দ্য ওয়ার্স্ট সাফারার। ধরো তুমি ভুক্তভোগী, তাহলে লিখবো ইউ আর দ্য ওয়ার্স্ট সাফারার। তাহলে অ্যান্সার যেটা সেটাকে আমরা সাবজেক্টের জায়গায় বসিয়ে দিব, ঠিক আছে। হু এর ক্ষেত্রে হু এর অ্যান্সারটাই হবে আমাদের কোশ্চেনের সাবজেক্ট, অ্যান্সারের সাবজেক্ট। আচ্ছা, আমরা যদি প্রশ্নে চলে যাই, প্রশ্নে গেলে কি আছে দেখো, এই যে দেখো প্রথমে কি লিখেছে, এই যে দেখো, এই যে এইটুকু অংশ তো কিন্তু প্রশ্নেই দেওয়া আছে, তাই না, শুধুমাত্র এই অংশটুকু আমরা নতুন অ্যাড করেছি। তার মানে এইটুকুই হচ্ছে কি আমাদের সেই হু এর অ্যান্সার। কারা ওয়ার্স্ট সাফারার, দ্য পিপল অফ দ্য আরবান এরিয়াস, যারা মূলত শহুরে জীবনে বসবাস করে বা শহুরে এলাকায় থাকে, শহর এলাকায় থাকে, তাই না। সিটি পিপল এক কথায় বলতে গেলে প্রশ্নে যেভাবে দেওয়া আছে আমরা প্যাসেজে পড়েছি সেভাবেই লিখলাম, দ্য পিপল অফ দ্য আরবান এরিয়াস, তারপরে প্রশ্নে যা আছে তাই, আর দ্য ওয়ার্স্ট সাফারার অফ দ্য পিপল অফ দ্য মেইন পলিউশন, মানে হচ্ছে প্রধানত মানে যে দূষণ যে ঘটে সেই দূষণের প্রধান মানে সবচেয়ে বাজেভাবে ভুক্তভোগী হচ্ছে কারা, যারা মূলত এই শহুরে জীবনে বসবাস করছে। শহুরে জীবনে আসলে পলিউশনটা সবচেয়ে বেশি হয়। আশা করি বুঝাতে পেরেছি। হু এর অ্যান্সারটাই হবে সাবজেক্ট, অ্যান্সারের সাবজেক্ট। যতবার হু আসবে হু এর অ্যান্সারটাই আমরা অ্যান্সারের সাবজেক্ট হিসেবে বসিয়ে দিব। এরপর এটা দেখো, হোয়াট হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট। আচ্ছা, হোয়াট হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট প্রবলেমস ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে কোন বিষয়টি, হোয়াট হ্যাজ কোন বিষয়টি, কোন বিষয়টি, একটি বিষয়, এখানে হ্যাজ দ্বারা সিঙ্গুলার বোঝাচ্ছে, তার মানে অ্যান্সারটা অবশ্যই সিঙ্গুলার হবে। হোয়াট হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট, মানে হচ্ছে সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য, এখানে আমরা মেনশনেবল বলতে পারি, উল্লেখযোগ্য প্রবলেম, সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশে উল্লেখযোগ্য পরিবেশ দূষণ সৃষ্টি করছে কোন জিনিসটি, কোন বিষয়টি। তাহলে এখানে যদি আমরা একটা কাজ করি, হোয়াটের অ্যান্সারটা যদি ফার্স্টে বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সারটা খুব ইজিলি শেষ হয়ে যায়, তাই না। তুমি চাইলে যদি ইজিলি শেষ করতে চাও তাহলে হোয়াটের জায়গায় শুধু অ্যান্সারটাকে বসিয়ে দিবা, দেখবে অ্যান্সারটা আমাদের খুব সহজেই শেষ হয়ে গিয়েছে। যে যেমন ধরো এখানে এই যে দেখো, এই অংশটুকু কিন্তু আগের থেকেই দেয়া আছে, এই যে অংশটুকু হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট। আর এখানে কি বলেছে, ইন বাংলাদেশ দ্য ইনডিসক্রিমিনেট অ্যান্ড আনপ্লান্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওভার দ্য পাস্ট ডিকেডস, মানে এখানে মূল কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি, তাহলে আমাদের সেই প্রধান সমস্যাটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে আমাদের বাংলাদেশে যত্রতত্র এবং অপরিকল্পিতভাবে নগরায়ন গড়ে তোলা, ঠিক আছে, নগরায়ন বা শিল্পায়ন করা, নগরায়ন বলবো না, এটাকে শিল্পায়ন বলা হয়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শব্দের অর্থ হচ্ছে শিল্পায়ন, যেখানে সেখানে কলকারখানা শিল্প কারখানা গড়ে তোলা ওভার দ্য পাস্ট ডিকেডস, বিগত কয়েক বছর ধরে এই চলে আসছে যেটা, সেটাই মূলত কি এই সিগনিফিক্যান্ট একটা এনভায়রনমেন্ট পলিউশন মানে প্রবলেম তৈরি করছে, এনভায়রনমেন্টাল প্রবলেম তৈরি করেছে। তাহলে এই অংশটুকু কিন্তু আমরা প্রশ্নের মধ্যেই ছিল, আমরা জাস্ট এইটুকু লিখেছি প্রশ্নটুকু, উত্তরটুকু, ইন বাংলাদেশ দ্য ইনডিসক্রিমিনেট আর হচ্ছে অ্যান্ড আনপ্লান্ট, ইনডিসক্রিমিনেট এটা নিজেই অ্যাডজেক্টিভ, এই যে দেখো অ্যান্ডের এই পাশেও অ্যাডজেক্টিভ বসছে, এই পাশেও অ্যাডজেক্টিভ বসছে, খেয়াল রাখবা এই বিষয়গুলো, অ্যান্ডের উভয় পাশে একই ধরনের পার্টস অফ স্পিচ বসাতে হয়, ঠিক আছে। ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস। ওকে, আমাদের বি নম্বর অ্যান্সার শেষ। এখন সি নম্বরে যদি যাই, সি নম্বরে কি বলেছে, হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ এয়ার পলিউশন ইন আওয়ার কান্ট্রি, হোয়াট আর দ্য মেইন সোর্সেস, হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ এয়ার পলিউশন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বায়ু দূষণের প্রধান উৎস কোনগুলো, বায়ু দূষণের উৎসগুলো জানতে চেয়েছে।
তাহলে সি নম্বরে কি হবে, বায়ু দূষণের উৎসগুলো হচ্ছে এই যে দেখো হোয়াট থাকলে এই যে এখানে আমরা শুধু অ্যান্সারের অংশটুকু লাস্টে, হ্যাঁ, যেটা প্রশ্নে দেওয়া ছিল, বাকি যে অ্যান্সারটুকু আছে সেটা কিন্তু আমাদের কোথায় বসছে, সেটা অবশ্যই কিন্তু আমরা সেন্টেন্সের ফার্স্টের অংশ বসিয়ে দিয়েছি। এই যে দেখো পয়জনাস এক্সহাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, মানে হচ্ছে এই যে বিষাক্ত যে নির্গমন ঘটে, হ্যাঁ, বিষাক্ত যে বিষয়গুলো নির্গমন হয় ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, মানে শিল্প কারখানা থেকে যেটা নির্গত হয়। ব্রিক কিলন আছে, ইটের ভাটা, ওল্ড অ্যান্ড আনফিট ভেহিকেল, ওল্ড মানে হচ্ছে পুরনো, আনফিট মানে হচ্ছে মানে সঠিকভাবে মেরামত নয়, ঠিক আছে, মানে চালানোর জন্য ঠিকঠাক না, এমন ভেহিকেলস অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইট। এটা আমরা প্যাসেজের মধ্যে পেয়েছিলাম। ওরা সহজ, ওইখানে একটু পেঁচানো ছিল, এখানে আমরা সহজ ভাষায় উল্লেখ করে দিয়েছি। এই বিষয়গুলো হচ্ছে বাংলাদেশে এয়ার পলিউশনের জন্য দায়ী, বা এরাই হচ্ছে এয়ার পলিউশনের সোর্স বা উৎস, ঠিক আছে। আমাদের তাহলে এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়েছিল, হোয়াট বাদে বাকি অংশটুকু আমরা লাস্টে দিয়েছি, আর হোয়াটের অ্যান্সার যা হবে সেই অংশটুকু আমরা প্রথম অংশে লিখে দিয়েছি, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। সি নম্বর শেষ করলাম। আমরা যদি ডিতে যাই, ডিতে দেখো কি বলেছে, ডি নম্বরে দেখো কি বলেছে, ডি নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ক্যান উই রিডিউস এয়ার পলিউশন। তাহলে আমাদের দেশে প্রধান উৎস, আমাদের বায়ু দূষণের প্রধান উৎস এইগুলো, তাহলে আমরা কিভাবে বায়ু দূষণ কমাতে পারি, বায়ু দূষণ কমানোর যে সিস্টেমটা, সেই বায়ু দূষণ কমানোর সিস্টেম হচ্ছে এখানে ডি নম্বর আছে। এই যে দেখো উই ক্যান রিডিউস, এখানে কিন্তু হাউ দেয়া ছিল, এজন্য আমরা হাউ থাকলে ওইটার অ্যান্সার আমরা ফার্স্টে বসাইনি, মানে আমরা দেখলাম হু অথবা হোয়াট থাকলে সেইটার উত্তরটাকে সাবজেক্ট বানাতে হয়, ঠিক আছে। এখানে দেয়া আছে হাউ, আমরা কিভাবে করতে পারি, আমরা লিখব উই ক্যান রিডিউস এয়ার পলিউশন, আমরা এয়ার পলিউশন রিডিউস করতে পারি বা কমাতে পারি কিভাবে, বাই রিডিউসিং দ্য ইউজ অফ মোটর ভেহিকেল, মানে এই এয়ার পলিউশনকে কমাইতে হলে প্রথমে মোটর ভেহিকেলের ব্যবহারকে কমাতে হবে। মোটর ভেহিকেল বা মোটর ইঞ্জিন চালিত যে যানবাহন সেটার ব্যবহার কমাতে হবে। অ্যাভয়েড করতে হবে আনফিট অর পোরলি সার্ভিসড ভেহিকেল, একদমই আনফিট যে গাড়িগুলো, এবং পোরলি সার্ভিসড বলতে কি বোঝায়, খুবই মানে সামান্য যত্নে, খুব একটা যত্ন সহকারে যেগুলো কি করা হয় না, যে যানবাহনগুলোকে সার্ভিস করা হয় না বা তোমার মেরামত করা হয় না সেগুলো। পাশাপাশি অ্যান্ড ইউজিং প্রপার লুব্রিকেন্ট, এবং পাশাপাশি ইউজিং প্রপার লুব্রিকেন্ট, আমরা কি করতে হবে, অবশ্যই প্রপার লুব্রিকেন্ট বা সঠিক লুব্রিকেন্টের ব্যবহার করতে হবে ফর ভেহিকেলস, ঠিক আছে। লুব্রিকেন্টের ব্যবহার মূলত আমাদের বায়ু দূষণ কমাতে পারে। তাহলে আমাদের এখানে উই ক্যান রিডিউস এয়ার পলিউশন, বা এইটুকু অংশ কিন্তু আমরা প্রশ্ন থেকে নিয়েছি, বাকিটুকু আমি আমার জ্ঞানে লিখেছি, বাই রিডিউসিং দ্য ইউজ অফ মোটর ভেহিকেলস, কমা এখানে বাই আছে, এই বাই প্রিপোজিশনের কারণে এটা রিডিউসিং হয়ে গেছে, কমার পরে আবার এই বাইয়ের কারণে অ্যাভয়েডিং হয়ে যাবে, আইএনজি যুক্ত হবে। আবার যতবার কমা দিব, এই যে এখানে কমা অথবা অ্যান্ড দিয়েছি, অ্যান্ড দেওয়ার কারণে এই বাইয়ের কারণে আবার কি হয়ে যাবে, এই যে ভার্বের আইএনজি দিয়েই শুরু হবে, বাই ইউজিং প্রপার লুব্রিকেন্টস ফর ভেহিকেলস। আশা করি বুঝাতে পেরেছি, কোনো সমস্যা নেই, হ্যাঁ, এগুলো তো আমরা প্যাসেজের মধ্যেই পড়েছি। আমরা ই নম্বর প্রশ্নে দেখি, ই নম্বর প্রশ্নে কি বলেছে, আমাদের ডি নম্বরটা শেষ, আমাদের এখান থেকে 4টা প্রশ্ন শেষ হয়ে গেল, 1 2 3 4, আমরা 5 নম্বর প্রশ্নে আসছি। হাউ মেনি কাইন্ডস অফ পলিউশন আর মেনশনস হেয়ার। এই যে প্যাসেজটা ছিল, এই প্যাসেজে কয় ধরনের পলিউশন সম্বন্ধে বলা হয়েছে। ডু ইউ থিঙ্ক দেয়ার আর সাম আদার ফর্মস অফ পলিউশন টু, তুমি কি মনে করো এগুলোর বাইরেও পলিউশন রয়েছে, যদি হয় তাহলে সেগুলো কোনগুলো, হোয়াট আর দে, সেগুলো কোনগুলো। এখানে টোটাল কয় ধরনের প্যাসেজ সম্বন্ধে মানে পলিউশন সম্বন্ধে বলা হয়েছে, দেখো 3 kinds of pollution have been mentioned here in the passage। কয় ধরনের, এক কথায় আগে বললা 3 ধরনের প্যাসেজ সম্বন্ধে বলা হয়েছে, কি কি ছিল, হ্যাঁ, আই থিঙ্ক দেয়ার আর সাম আদার ফর্মস অফ পলিউশন টু, আরও কিছু পলিউশন রয়েছে, 3 ধরনের পলিউশনের ব্যাপারে বলা হয়েছে উপরে, এবং এই পলিউশনের বাইরেও আরও কিছু পলিউশন রয়েছে। ইয়েস আই থিঙ্ক, এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর, যে 3 kinds of pollution। এরপরের প্রশ্নটা হচ্ছে যে এর বাইরেও কি কোনো পলিউশন রয়েছে, তখন তুমি দিলা ইয়েস, হ্যাঁ আই থিঙ্ক, আমি মনে করি। এই যে যদি এখানে দ্যাট দাও তাহলে আর এই কমাটা দেয়া লাগবে না, আর যদি দ্যাট না দাও তাহলেও কমা তুলে দিতে পারো, সমস্যা নাই, আই থিঙ্ক এটাও হয়, আর কমা দিলে এটা একটু বেশি সুন্দর হয়। আই থিঙ্ক দেয়ার আর সাম আদার ফর্মস অফ পলিউশন টু, আরও কিছু পলিউশন রয়েছে। তারপরে দেয়ার আর সাউন্ড পলিউশন নিয়ে প্যাসেজে কথা বলা হয়নি। ওডোর পলিউশন, হ্যাঁ, এটার দ্বারা হচ্ছে ব্যাড স্মেল বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, ব্যাড স্মেল বোঝায়, মানে হচ্ছে আমাদের যে বাতাসের মাধ্যমে যে বাজে স্মেল ছড়ায় সেই পলিউশনকে বলা হচ্ছে ওডোর পলিউশন, ঠিক আছে। এই দুইটা পলিউশন নিয়ে আসলে কিন্তু
প্যাসেজের মধ্যে কথা বলা হয়নি, তাই না? তাহলে এই দুইটাকে আমরা অ্যাড করে দিলাম। এরপরে যদি আমরা একটু দেখি প্যাসেজ 2 আমাদের শেষ, আমরা প্যাসেজ 3 মানে সেট 3 প্রশ্নে যাই। হোয়াই শুড, কেন, উই বি অ্যাওয়ার, হোয়াট শুড উই বি অ্যাওয়ার। এখানে বিটা হয়েছে কি কারণে, এই শুডের কারণে ভার্বের বেস ফর্ম বসছে। হ্যাঁ, হোয়াট শুড উই বি অ্যাওয়ার অফ ইউজিং পেস্টিসাইডস, আমাদের কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কেন সচেতন হওয়া উচিত। কেন, হোয়াই দ্বারা প্রশ্ন করলে আমরা এই সাবজেক্ট থেকে শুরু করব। উই শুড বি অ্যাওয়ার অফ ইউজিং পেস্টিসাইড বিকজ পেস্টিসাইডস, বিকজ এভাবে শুরু করব। এখানে যদি হু থাকতো, এখানে যদি হোয়াট থাকতো, তাহলে আমরা প্রথমে উত্তরটা লিখে ফেলতাম, কিন্তু আমরা সেটা পারবো না, কারণ হুয়াই আছে। আমাদেরকে এই উই দিয়ে শুরু করতে হবে। উই, এরপরে মডাল ভার্ব শুড, তারপরে মেইন ভার্ব বি। উই শুড বি অ্যাওয়ার অফ ইউজিং পেস্টিসাইডস, এটা লিখে তারপরে আমাদের মেইন অ্যান্সারটুকু লিখতে হবে। এই যে দেখো, এই যে উই শুড বি অ্যাওয়ার অফ ইউজিং পেস্টিসাইডস লেখার পর বিকজ, কেননা এই যে এখান থেকে আমার মূলত সেন্টেন্সের অ্যান্সার শুরু। কেন আমাদের সচেতন হওয়া উচিত, দে মে সিরিয়াসলি পলিউট, তারা সিরিয়াসলি ঘটাতে পারে, মানে মারাত্মকভাবে ঘটাতে পারে। হ্যাঁ, মারাত্মকভাবে ঘটাতে পারে বা দূষণ ঘটাতে পারে, দূষিত করতে পারে আওয়ার রিভার্স, আমাদের নদীগুলোকে, ক্যানালস আমাদের খাল বিলগুলোকে, লেকস হচ্ছে হ্রদগুলোকে। শেষ, আমাদের যেহেতু এই জায়গাগুলোকে দূষিত করতে পারে, এই জন্য আমরা পেস্টিসাইডসকে ব্যবহারে সচেতন হব। ঠিক আছে, আমাদের আশেপাশে তো খাল বিল আছে, হ্রদ আছে, বা হচ্ছে রিভার্স আছে, এখানে পন্ডসও অ্যাড করে দিতে পারো, পন্ডস এটসেট্রা, এটা অ্যাড করে তারপরে হচ্ছে তুমি অ্যান্সার শেষ করতে পারো। তাহলে আমরা কিভাবে অ্যান্সার করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার আলোচনা করা হচ্ছে। আশা করি কোনো সমস্যা হবে না পুরো ক্লাস দেখার পরে। আমরা সেট বিতে চলে যাই, দুঃখিত, এটা সেট 3 এর বি নম্বর প্রশ্ন চলে যাই। কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট, হোয়াট দ্বারা প্রশ্ন করেছে, তাহলে এখানে হোয়াট দ্বারা, হোয়াটের অ্যান্সারটা আগে বসাবো, তারপরে বাকিটুকু লিখবো। হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজ অফ সয়েল পলিউশন, মাটি দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা কি, মাটি দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি কি। তাহলে আমরা সাধারণত প্যাসেজে পড়েছিলাম যে মাটির যে দূষণ ঘটে, এই মাটি দূষণের সবচেয়ে প্রধান কারণ হচ্ছে কি, আনডিসপোজড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, মানে এক কথা মাটি দূষিত হয় যে কারণে আমাদের প্রচুর পরিমাণে মানে ডিসপোজ করা হয় না, বা সুষ্ঠুভাবে তোমার বর্জ্যকে নিষ্কাশন করা হয় না, এইটার কারণেই মূলত মাটি সবচেয়ে বেশি দূষিত হয়। এখানে অ্যান্সার করা হয়েছে, দেখো এই যে মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সয়েল পলিউশন, এইখানে দেখো এই যে এই অংশটুকু কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে হোয়াট থাকলে প্রথমে অ্যান্সারটাকে বসাতে হবে। দ্য হিউজ অ্যামাউন্ট অফ আনডিসপোজড, যেটা ডিসপোজ করা হয়ে গেছে সেটা হচ্ছে ডিসপোজ এসই যদি থাকে তাহলে সেটা করা হয়ে গেলে হয়ে যাবে ডিসপোজড, আর যখনই কি হবে ডিসপোজ করা হয়নি তখন সেটা বোঝাতে হবে হচ্ছে আনডিসপোজড। ঠিক আছে, আনডিসপোজড, দ্য হিউজ অ্যামাউন্ট অফ, প্রচুর পরিমাণে, আনডিসপোজড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, কলকারখানার যে অপরিকল্পিত যে বর্জ্যগুলো রয়েছে, যেগুলো সুষ্ঠুভাবে কি করা হয় না, ধ্বংস করা হয় না, ইজ ওয়ান অফ দ্য, এটাই হচ্ছে মেইন কারণ, ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সয়েল পলিউশন। এখানে তোমাকে খেয়াল রাখতে হবে এই ওয়ান অফ এর পরে সবসময় এই নাউনের প্লুরাল হয়, এজন্য কজেস বসবে। ঠিক আছে, কিন্তু এই যে এখানে কাকে বোঝাচ্ছে, এটা মূলত ইন্ডাস্ট্রিয়াল, এই যে ওয়েস্টকে বোঝাচ্ছে, এই ওয়েস্ট হচ্ছে এখানে কি সিঙ্গুলার, এই জন্য ভার্বটা কিন্তু সিঙ্গুলার বসবে, কোনোভাবেই কিন্তু ভার্বটাকে প্লুরাল বসানো যাবে না। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো, আমাদের অ্যান্সারটা দাঁড়ালো দ্য হিউজ অ্যামাউন্ট অফ আনডিসপোজড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সয়েল পলিউশন। এখান থেকে প্রচুর যে পরিমাণটা, অ্যামাউন্টটা, এই যে এখানে ভার্বটা কার জন্য বসছে, যদিও এখানে আমরা ভার্বটাকে ওয়েস্টকে দেখিয়ে বসানোটা ঠিক না, এখানে বসাতে হবে হচ্ছে অ্যামাউন্টকে দেখে, পরিমাণকে দেখে। এই অ্যামাউন্টস যদি থাকতো তাহলে এখানে আর হতো, এখানে যেহেতু আমরা অ্যামাউন্টকে পাচ্ছি সিঙ্গুলার, তখন আমরা এটা দেখে বসাবো। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে যখন কি থাকে, সেন্টেন্সের মধ্যে যখন প্রিপোজিশন থাকে তখন প্রায় 95% ক্ষেত্রে সেই প্রিপোজিশনের আগের নাউনটাকে দেখে মূলত আমরা এই পাশের ভার্বটাকে বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখানে অ্যামাউন্ট হচ্ছে সিঙ্গুলার, এজন্য এখানে সিঙ্গুলার বসছে, কিন্তু ওয়ান অফ এর পরে সবসময় যে নাউনটা থাকবে সেই নাউনের প্লুরাল ফর্ম কজেস বসাতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। বি নম্বর শেষ করলাম, আমরা হচ্ছে সিতে যাই। হুইচ ক্যান বি সেফ সাবস্টিটিউশন ফর কেমিক্যাল ফার্টিলাইজার।
হ্যাঁ, তাহলে যে হুইচ দ্বারা প্রশ্ন করলেও অ্যান্সারটা ফার্স্টেই বসবে। কোন জিনিসটি হতে পারে সেফ সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে হচ্ছে বিকল্প, সারের নিরাপদ বিকল্প কি হতে পারে, তাই না? আমরা কম্পোস্ট সার নিয়ে পড়েছিলাম, আমরা প্রাকৃতিক সারকে নিয়ে পড়েছিলাম প্যাসেজের মাঝখানে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি সি নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখি, সি নম্বর প্রশ্নে কী দেওয়া আছে, এই যে দেখো ন্যাচারাল ফার্টিলাইজার, প্রাকৃতিক যে সার, ন্যাচারাল ফার্টিলাইজার অ্যান্ড কম্পোস্ট, গোবর সার, এই দুইটা প্রথমে এই দুইটা অ্যান্সারকে আমরা বসাবো এবং বসানোর পরে এই যে ক্যান বি সেফ সাবস্টিটিউশন ফর কেমিক্যাল ফার্টিলাইজার, এই যে ক্যানটা হচ্ছে মডেল ভার্ব, বিটা হচ্ছে মূল ভার্ব। সবসময় আমরা প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে দেখব সাবজেক্ট আগে বসবে, তারপরে সাহায্যকারী ভার্ব বা মডেল ভার্ব এবং তারপরে মেইন ভার্ব বসবে। এই সিকোয়েন্সটা বজায় রাখলে আমাদের প্রশ্নের অ্যান্সার করাটা খুবই ইজি হয়ে যাবে। তোমরা এই বিষয়টা কোনোভাবেই ভুল করবে না। তাহলে এখানে ন্যাচারাল ফার্টিলাইজার অ্যান্ড কম্পোস্ট, ন্যাচারাল ফার্টিলাইজার অ্যান্ড কম্পোস্ট ক্যান বি সেফ সাবস্টিটিউশন ফর কেমিক্যাল ফার্টিলাইজার। এখন আমাদের এইখান থেকে এই অংশটুকু কিন্তু ক্যান বি সেফ, এই অংশটুকু কিন্তু দেয়া ছিল, আমরা শুধু এই যে এই অংশটুকু মুখস্থ লিখেছি, তাই না? তাহলে আমরা বুঝলাম হোয়াট, হু এবং হুইচ এই প্রশ্নের অ্যান্সারগুলো সবসময় সাবজেক্টের জায়গায় বসাতে হবে, মানে এগুলোর অ্যান্সার দিয়ে মূলত সেন্টেন্সটা শুরু করতে হবে। এরপরে আমরা যদি আবার একটু দেখি হুইচ ক্যান বি সেফ সাবস্টিটিউশন, এটা তো পড়ানো হলো। এরপরে হচ্ছে হোয়াট ডাজ ডিফরেস্টেশন কজ টু সয়েল, হোয়াট ডাজ ডিফরেস্টেশন কজ, ডিফরেস্টেশন মানে বননিধন, কজ মানে ঘটায়, টু সয়েল মাটিতে কি ঘটায়, মানে বন উজাড়করণ বা নিধনের কারণে মাটিতে মূলত কি ঘটতে পারে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি আসবে, কি ঘটতে পারে, কি ঘটবে, এই যে দেখো ডিফরেস্টেশন কজেস, কজেস কি ঘটায়, ডিফরেস্টেশনের কারণে কি ঘটছে, ইরোশন ঘটছে, তাই না? বন ধস মানে এক কথায় হচ্ছে ভূমিধস ঘটছে, ইরোশন ভূমিধস, পলিউশন মানে দূষণ ঘটছে, অ্যান্ড লস অফ ফার্টিলিটি, লস অফ ফার্টিলিটি আমাদের মূলত উর্বরতা ধ্বংস হচ্ছে বা উর্বরতা নষ্ট হচ্ছে ইন দ্য টপ সয়েল। টপ সয়েল মানে হচ্ছে মাটির উপরি অংশে, মানে হচ্ছে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে আমরা তো ভূপৃষ্ঠ বলতে যেখান দিয়ে আমরা হাঁটা চলাচল করি, হ্যাঁ, মাটির উপরের অংশে হাঁটা চলাচল করি না, এই অংশটুকু হচ্ছে ভূপৃষ্ঠ, এটাকে টপ সয়েল বলা হয়। মানে উপরের যদি মনে করো যে 5 ফিট 10 ফিট জায়গায় যদি উর্বরতা নষ্ট হয়ে যায়, নিচের দিকে যতই উর্বরতা থাক, উপরের অংশে যদি উর্বরতা না থাকে, তাহলে আমি কি ধান চাষ করতে পারবো, গম চাষ করতে পারবো? আমি কি মাটির নিচে গর্ত করে মাটির থেকে 10 ফুট নিচে ধান রোপণ করব? কখনোই না, উপরের অংশেই তো রোপণ করা হবে। এজন্য টপ সয়েলের ফার্টিলিটি লস খুবই মারাত্মকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে, আর এটা ঘটে থাকে হচ্ছে ডিফরেস্টেশনের কারণে বা বননিধনের কারণে, গাছ কেটে ফেলার কারণে মূলত আমাদের সঙ্গে এটা ঘটতে পারে। এরপর দেখি আমরা ডি নম্বর শেষ করেছি, চলে যাই ই নম্বরে, সবই কিন্তু পড়ানো প্রশ্ন। হোয়াট ডু দ্য পলিথিন শপিং ব্যাগস কজ, কেন পলিথিন শপিং ব্যাগগুলো কেন ঘটায়, কি ঘটায়, সিরিয়াস থ্রেট, হ্যাঁ, এটা কেন থ্রেট হচ্ছে বা হুমকি হচ্ছে, কার জন্য, টু দ্য সয়েল অ্যান্ড ড্রেনেজ সিস্টেম, মানে হচ্ছে আমাদের বর্জ্য নিষ্কাশন যে ব্যবস্থা রয়েছে, আমাদের ড্রেইনগুলো যেগুলো আমরা দেখতে পাই, বর্জ্য বের হয়ে যাওয়ার যে একটা ওয়ে বা পদ্ধতি মানে রাস্তা আর কি, তো সেইখানে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি হিসেবে কেন পলিথিনের শপিং ব্যাগকে মূলত দায়ী করা হয়। তো দায়ী করার কারণ হচ্ছে যেহেতু হাউ বলা হচ্ছে, তাহলে এখানে আমরা হাউ এর অ্যান্সারটা প্রথমে দিব না, আমরা দ্য পলিথিন শপিং ব্যাগস, এখানে কজ আছে, এখানে ডু আছে, তাই না? এখানে কজ দিয়ে শুরু এই পর্যন্ত হবে, সিরিয়াস থ্রেট টু সয়েল অ্যান্ড ড্রেনেজ সিস্টেম, বিকজ এভাবে আসবে। কিভাবে বা হোয়াই থাকলে বিকজ হয়, আমরা এখানে কিভাবে লিখতে পারি দেখো, কি লিখেছে, অ্যাজ মানে যেহেতু, অ্যাজ মানে হচ্ছে যেহেতু বা কারণে, দ্য পলিথিন শপিং ব্যাগস ডু নট ডিকে, এটি কোনোভাবে কি হয় না, ক্ষয়ে যায় না, অ্যাট ডিকম্পোজ মানে এটি কোনোভাবে কি হয় না, ডিকম্পোজ মানে একটা সময় হচ্ছে আমরা কি করি না, ধ্বংস হয়ে যাওয়া, মাটিতে মিশে যাওয়া, এরকম বোঝায়। হ্যাঁ, ন্যাচারালি যেহেতু কোনোভাবে এটি কি হচ্ছে না, ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, বা এটি হচ্ছে মাটিতে মিশে যাচ্ছে না, এক কথায় কোনো এটি মাটির সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করতেছে না। তো যেহেতু রাসায়নিক বিক্রিয়া করছে না, রাসায়নিক বিক্রিয়া না করার কারণে সে নিজে কখনোই ধ্বংস হয় না, মানে সে সবসময় থেকে যায়, আর যার কারণে দে রিমেইন আনচেঞ্জ, তার মানে এগুলো কখনোই পরিবর্তন হয় না। বিক্রিয়া না হলে তো কোনো উৎপাদের মানে এক কথা বিক্রিয়কের কোনো পরিবর্তন হয় না, তাই না? যেহেতু সে পরিবর্তন হচ্ছে না, তার মানে সে থেকে যাচ্ছে। দাস, তাই দাসের পরিবর্তে তুমি সো ব্যবহার করতে পারো, সো দে রিডিউস, এটি কমিয়ে দিচ্ছে দ্য সয়েল ফার্টিলিটি, মাটির উর্বরতাকে কমিয়ে দিচ্ছে, অ্যান্ড ব্লক, এটি ব্লক মানে আটকে দিচ্ছে দ্য ড্রেনেজ সিস্টেম, মানে ড্রেনেজ সিস্টেমের মধ্যে পানি বা হচ্ছে বোতল বা যাই ফেলা হয় না কেন, সেটা যখন ফেলে দেওয়া হয় ওইটা যাওয়ার পথে ওই পলিথিনের যে ব্যাগ আছে সেটাতে আটকে যায় বা হচ্ছে পানি চলাচলে একটা বাধার সৃষ্টি করে।
এজন্য এখানে বলা হচ্ছে যে এটি মূলত ড্রেনেজ সিস্টেমকে ব্লক করে দিচ্ছে। ঠিক আছে, পরবর্তীতে দেখা যায় কোনো এলাকায় ধরো অনেক দিন ধরে পানি জমে আসে, যাচ্ছে না, পরে সেই পলিথিন যেটা আছে ওইটাকে যদি ছিঁড়ে দেওয়া হয় বা হচ্ছে কি বলা হয় ওটাকে পুশ করে যদি সামনে সরিয়ে দেওয়া হয় তবেই পানি যেতে পারে। পানি অনেক সময় কি করে, আমরা ড্রেনের যে পানির কথাটা দেখি, এই পানির কিন্তু ফ্লো বা হচ্ছে স্রোত খুব একটা বেশি না। ঠিক আছে, যে এত বেশি স্রোত যে সামনের সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। তো যার কারণে এই সামান্য পলিথিন ব্যাগ বা হচ্ছে এই বিষয়গুলোই মূলত ড্রেনেজ সিস্টেমে অনেক বড় প্রবলেম করতে পারে। আশা করি এই পর্যন্ত, আশা করি সমস্যা নেই। আমরা ডি নম্বর সেট 4-এ যাই। সেট 4-এ কি বলেছে দেখো, হাউ, কিভাবে রিসাইক্লিং হেল্প আস। রিসাইক্লিং হেল্প আস, হাউ দিয়ে কি সাবজেক্ট শুরু হয়, হাউ এর অ্যান্সার দিয়ে সাবজেক্ট শুরু হবে না, আমাদের লিখতে হবে রিসাইক্লিং। এখানে ডাজ আছে, ডাজের কারণে এস অথবা ইএস ভার্বের সাথে যুক্ত হবে, সেই এস অথবা ইএস আসবে হেল্পের কাছে, এটা হয়ে যাবে এস, তখন আর এই ডাজটা থাকবে না। রিসাইক্লিং হেল্পস আস, কিভাবে হেল্পস আস বাই, এভাবে লেখা শুরু করবো আমরা। রিসাইক্লিং হেল্পস আস, এই যে দেখো আনসারটা কীভাবে লিখেছে, এই যে রিসাইক্লিং হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে। রিসাইক্লিং আমাদেরকে মূলত সাহায্য করে। কিভাবে সাহায্য করে, হেল্পের পরে মূলত ভার্বের বেস ফর্মও বসানো যায়, টু এর পরে ভার্বের বেস ফর্মও বসতে পারে। তবে আই থিঙ্ক এইটা দেওয়াটা বেটার, ভার্বের বেস ফর্ম দেওয়াটা বেটার, কারণ হেল্প হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, তো এটার পরে মানে হেল্পের পরে মূলত বেয়ার ইনফিনিটিভ বসে, টু বসে না। এজন্য আমরা মূলত রিসাইক্লিং হেল্পস আস প্রিভেন্ট, টু প্রিভেন্ট না দেওয়াটাই ভালো, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম দিবা। হেল্পস আস আমাদেরকে সাহায্য করে প্রিভেন্ট সয়েল পলিউশন, এই যে মাটির দূষণ আটকাতে, বাই রিডিউসিং কমানোর মাধ্যমে দ্য অ্যামাউন্ট অফ প্লাস্টিক, কিসের পরিমাণ, প্লাস্টিকের পরিমাণ কমানোর মাধ্যমে, পেপার অ্যান্ড আদার রিফিউজ, পেপার কমানোর মাধ্যমে, আর হচ্ছে মানে এখানে আমরা প্লাস্টিক, এখন আমরা যদি রিসাইকেল করি, কাকে কাকে রিসাইকেল করতে পারি, প্লাস্টিককে রিসাইকেল করা যায়, পেপারকে রিসাইকেল করা যায়। এখন এই যে যেগুলোকে রিসাইকেল করতে পারছি, তাহলে রিসাইকেল করলে আমরা হয়তো ব্যবহার করছি, ব্যবহার করার পরে সেই জিনিসগুলো আমরা পুনরায় রিসাইকেল করলাম, তাহলে ওগুলোকে কিন্তু নতুন করে তৈরি করার কোনো প্রয়োজন হলো না। নতুন করে তৈরি করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ কাঁচামালের প্রয়োজন হয়, পাশাপাশি অনেক বেশি পরিমাণ তাপশক্তি তৈরি হয়, যেটা আমাদের পরিবেশে বৈশ্বিক উষ্ণায়নের জন্য খুব বেশি ক্ষতিকারক। ঠিক আছে, বৈশ্বিক উষ্ণায়ন ঘটে থাকে, যেটা ক্লাইমেটে অনেক প্রভাব ফেলে, ক্লাইমেটে চেঞ্জ নিয়ে আসতে পারে। যেহেতু আমরা নতুন করে তৈরি করছি না, সেহেতু আমাদের সে ভয়ও নাই। এর জন্য প্লাস্টিক, পেপার অ্যান্ড আদার রিফিউজ, মানে অন্য অন্য যেগুলো বিষয়গুলো মূলত কী করা যায়, যে রিসাইকেল করা যায়, সেটার পরিমাণটা কি থাকলো, মানে কম থাকলো, নতুন করে আর তৈরি করা হলো না। নতুন করে তৈরি করা বলতে কি বোঝায়, একদম কলকারখানা একদম প্রথম থেকে, হ্যাঁ, কাঁচামালগুলো দিয়ে তৈরি করা। আর এগুলোকে আমরা রিসাইকেল বলতে বোঝাচ্ছি যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোই শুধু কালেক্ট করে ওই প্লাস্টিকের যে বা পেপারগুলো আছে সেগুলোকে গলিয়ে আবার প্রথম থেকে তৈরি করা। তার মানে যেগুলো আগে ছিল সেগুলো থেকে তৈরি করা আর একদম একবারে প্রথম থেকে শুরু করা, দুইটা কিন্তু আলাদা জিনিস, তাই না? একটা হচ্ছে ব্যবহৃত পণ্য থেকে আবার নতুন পণ্য তৈরি করা, আর একটা হচ্ছে কাঁচামাল থেকে পণ্য তৈরি করা। আমরা ব্যবহৃত পণ্য থেকে পণ্য তৈরি করলে সেটাকে বলবো হচ্ছে রিসাইক্লিং, আর যখন কাঁচামাল থেকে তৈরি করা হবে সেটাকে বলা হবে হচ্ছে একদম প্রথম থেকে তৈরি করা। তো আমরা প্রথম থেকে তৈরি করব না, আমরা পণ্য থেকে পণ্য তৈরি করব। এটার মাধ্যমে আমরা মূলত কী করতে পারছি, সয়েল পলিউশনকে রিডিউস করতে পারছি। আচ্ছা, বি নম্বর থেকে যদি আবার একটু দেখি, এখানে কি বলেছে, ডিসক্রাইব, তাই না? ডিসক্রাইব মানে বর্ণনা করো, ব্রিফলি মানে সংক্ষিপ্তভাবে। কি বর্ণনা করতে বলা হয়েছে? বর্ণনা করতে বলা হয়েছে মেইন পারপাস, প্রধান উদ্দেশ্য কি, কার প্রধান উদ্দেশ্য, দ্য রাইটার অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজটা যিনি লিখেছেন তার এইটা লেখার প্রধান উদ্দেশ্যটা কি ছিল। অবশ্যই আমাদেরকে সচেতন করা এবং এটার যে বাজে প্রভাব আছে, আমরা সচেতন না হলে যেটার বাজে প্রভাব আমাদের উপরে কতটা বাজে হতে পারে সেটা মূলত তুলে ধরা, তাই না? এই যে দেখো কি বলেছে, দ্য মেইন পারপাস অফ দ্য রাইটার ইজ টু, এই যে টু হাইলাইট, তার মেইন উদ্দেশ্য কি, হাইলাইট করা, তাই না? ইজ টু হাইলাইট দ্য মেইন কজ, প্রধান কারণটাকে তুলে ধরা, অফ ডিফারেন্ট পলিউশনস, বিভিন্ন দূষণের প্রধান কারণগুলো তুলে ধরা, অ্যান্ড টু শো, এবং দেখানো। এই যে এখানে ইজের পরে টু বসছে, ইজের পরে টু একবার বসছে এবং অ্যান্ডের পরে আবার একবার টু বসবে, তোমরা লেখার সময় একটু খেয়াল রাখবা। হচ্ছে টু হাইলাইট মানে কি, উল্লেখ করা, মানে এক কথায় টু ইজের পরে আমরা ইনফিনিটিভকে তুলে ধরেছি, ইজের পরে আমরা ইনফিনিটিভ করেছি, তাহলে এখানে মেইন ভার্বের পরে ইনফিনিটিভ, আবার এখানে কি বলছি, অ্যান্ডের পরেও ইনফিনিটিভ। দেখানো, কি দেখানো, প্রবেবল মানে সম্ভবত, প্রবেবল সলিউশন, সমাধানগুলো কি কি, কি এখানে সম্ভাব্য
সমাধানগুলো কী কী সম্ভাব্য সমাধান রয়েছে? দ্যাট ক্যান হেল্প রিডিউস, যেটি মূলত হেল্প করতে পারে। এই যে আবার রিডিউস, দেখছো হেল্পের পরে কিন্তু টু রিডিউস দেওয়া হয় না, হেল্পের পরে সবসময় ভার্বের বেস ফর্ম দিয়ে দিবা। দ্যাট ক্যান হেল্প, যেগুলো আমাদের জন্য হেল্প হতে পারে কি করতে? রিডিউস বা কমাতে এবং কন্ট্রোল করতে দিস পলিউশন। তাহলে এই সমস্যাগুলো সমাধান করতে আমাদেরকে সাহায্য করে সেই সম্ভাব্য যে সমাধান রয়েছে সেই সমাধানগুলো দেখানো, এবং পাশাপাশি যা যা ঘটছে আমাদের মানে পরিবেশের সঙ্গে বা পরিবেশ দূষণ কিভাবে ঘটছে এবং সেই ঘটার কারণগুলো কি সেইগুলো হাইলাইট করার জন্যই মূলত লেখক এই প্যাসেজটা মূলত লিখেছেন। আশা করি কোনো সমস্যা নেই, তোমরা একটু ক্লিয়ারলি যদি দেখো প্রথম থেকে তাহলে বিষয়টা আবার ভালো করে বুঝতে পারবে। আমরা প্যাসেজ সিতে চলে যাই, মানে প্রশ্ন সি চলে যাই। হাউ ক্যান উই রিডিউস হাউ ক্যান উই রিডিউস সয়েল পলিউশন? আমরা কীভাবে সয়েল পলিউশনকে কী করতে পারি? কমাতে পারি। কিভাবে কমাতে পারি? মাটি দূষণ কিভাবে হ্রাস করতে পারি? মাটি দূষণ হ্রাস করার অপশন হচ্ছে উই ক্যান রিডিউস সয়েল পলিউশন। আমরা সয়েল পলিউশনকে রিডিউস করতে পারি বাই ইউজিং, এই যে কিসের মাধ্যমে? ইউজিং ন্যাচারাল ফার্টিলাইজার্স। বাই ইউজিং ন্যাচারাল ফার্টিলাইজার্স মানে প্রাকৃতিক সারগুলো ব্যবহার করার মাধ্যমে, এবং কম্পোস্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্লান্টিং ট্রিজ। এই যে অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে অ্যান্ডের মতো কাজ করে। অ্যাজ ওয়েল অ্যাজের জায়গায় কেউ যদি অ্যান্ড দাও তাহলে এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা মাটি দূষণ কমাতে পারি ন্যাচারাল ফার্টিলাইজার ব্যবহারের মাধ্যমে, কম্পোস্ট সার ব্যবহারের মাধ্যমে, এবং পাশাপাশি প্লান্টিং ট্রিজ। এই যে দেখো বাইয়ের পরে যেমন ভার্বের আইএনজি বসছে, একইভাবে এই যে এখানে প্লান্টিং কথাটার সঙ্গেও প্লান্ট কথাটার সঙ্গেও আইএনজি বসছে। এইখানে অ্যান্ড দ্বারা দুইটা আলাদা আলাদা পদার্থকে, দুইটা নাউনকে বোঝানো হচ্ছে, কিন্তু এইখানে অ্যাজ ওয়েল অ্যাজ বসানোর পরে এখানে কিন্তু নাউন, সরাসরি নাউন ব্যবহার না করে প্রথমে ভার্ব ব্যবহার করা হচ্ছে, তারপরে আইএনজি যুক্ত করে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে দেখানো হচ্ছে। প্লান্টিং ট্রিজ, গাছ লাগানোর মাধ্যমে মূলত আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। বাংলার দিকে মনোযোগ, উপরে পড়ার সময় বাংলার দিকে মনোযোগ দিবা, আর যখন অ্যান্সার লিখবে তখন গ্রামারের দিকে বেশি মনোযোগ থাকবে, ঠিক আছে? বাংলাটা মাথায় নিয়ে গ্রামাটিক্যালি মেনে তারপর অ্যান্সার লিখবা। এটাতে মার্কস তোলার অপশনই হচ্ছে গ্রামার ভালো করে বোঝা। এরপরে যদি আমরা একটু দেখি পরের প্রশ্নটা, হোয়াই ইজ দ্য সয়েল বিইং পলিউটেড? হোয়াই ইজ দ্য সয়েল বিইং পলিউটেড? মাটি কেন দূষিত হচ্ছে? মাটি কেন দূষিত হচ্ছে? সয়েল বিইং পলিউটেড, মাটি কেন দূষিত হচ্ছে? ডেসক্রাইব ইন ব্রিফ, সংক্ষেপে বর্ণনা করো, ঠিক আছে? মাটি কেন দূষিত হচ্ছে? এই প্রশ্নের অ্যান্সারটা আমরা এর আগেও পড়ছি মনে হয়, তাই না? মাটি দূষণের কারণগুলো কি কি? দ্য সয়েল ইজ বিইং পলিউটেড, মাটি দূষিত হচ্ছে কিসের কারণে? বিকজ অফ, কি কারণে? বিকজ অফ দ্য এনর্মাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ অ্যান্ড হাউসহোল্ড ওয়েস্টেজ। এখানে কি বলেছে? এনর্মাস ভলিউম মানে কি? মাত্রাতিরিক্ত পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট শব্দের অর্থে কি? কলকারখানার যে বর্জ্য, এবং হাউসহোল্ড ওয়েস্টেজ মানে হচ্ছে গৃহস্থালির বর্জ্যের কারণে মূলত আমাদের সয়েলটা বেশি পরিমাণে দূষিত হচ্ছে। দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস, ওইটা ছাড়াও আরও আছে, সেটা হচ্ছে কৃষিতে ব্যবহার্য যে কীটনাশক রয়েছে সেটা, অ্যান্ড কেমিক্যাল ফার্টিলাইজার, এবং রাসায়নিক যে ফার্টিলাইজার রয়েছে সেই ফার্টিলাইজার, ঠিক আছে? সার আর কি। ফুয়েল লিকেজ মানে জ্বালানির যে লিকেজ ফ্রম অটোমোবাইলস, মানে যানবাহন। অটোমোবাইলস বলতে কিন্তু আমার মোবাইলকে বোঝায় না, এটা কিন্তু যানবাহন বোঝায়, ভেহিকেলকে বোঝায়। তার মানে যানবাহন থেকে যে কি ঘটে? জ্বালানি যেটা রয়েছে, হ্যাঁ, সেই জ্বালানিগুলোর যে লিকেজ মানে হচ্ছে নিঃসরণ ঘটে, সেটার মাধ্যমে হতে পারে। ডিফরেস্টেশন আর অলসো দ্য কজেস অফ সয়েল পলিউশন। তাহলে এখানে মূলত কি বোঝানো হচ্ছে? ডিফরেস্টেশন মানে বননিধন, এই বননিধনটাও মানে গাছপালা কেটে ফেলা, এটাও মূলত সয়েল পলিউশনের বড় কারণ হিসেবে দেখানো হচ্ছে। 2 নম্বরে আশা করি কোনো সমস্যা নেই, হ্যাঁ? তোমাদের কি কোনো সমস্যা আছে? আশা করি এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। অ্যান্সারটা একটু বুঝে লিখবা। ই নম্বরে কি লিখেছে? হাউ ডাজ, কিভাবে ডিফরেস্টেশন হেল্প আস? রিফরেস্টেশন মানে হচ্ছে কি? পুনরায় বনায়ন, এটাকে অ্যাফরেস্টেশন বলা হয়। অবশ্য অ্যাফরেস্টেশন বললেও আবার তোমরা ভুল করো না, অ্যাফরেস্টেশন। তাহলে এখানে অ্যাফরেস্টেশন বা ডিফরেস্টেশন প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে লিখবে। আবার তুমি বেশি পাকনামি করতে গিয়ে দেওয়া আছে রিফরেস্টেশন, তুমি অ্যাফরেস্টেশন লিখো না, যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখে দিব, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করতে পারি? রিফরেস্টেশন, এই যেখানে ডাজ আছে, ডাজের কারণে এখানে এই ডাজটা যখন উঠে যাবে, ডাজ তো এমনিতে উঠে যাবে, কারণ
আমরা এটাকে অ্যাফার্মেটিভে যদি অ্যান্সার করি তাহলে আমাদের এখানে ডাজের কোনো প্রয়োজন নেই, তখন এখানে কি আসবে, এস আসবে। ডিফরেস্টেশন, দুঃখিত, রিফরেস্টেশন হেল্প আস, এদি আমাদেরকে সাহায্য করে কিভাবে, হেল্পের পরে ভার্বের বেস ফর্ম বসাবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নম্বর প্রশ্নে চলে আসছি। নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, নম্বর প্রশ্নে আমাদের কি ছিল, নম্বর প্রশ্নে ছিল হোয়াট ডাজ রিফরেস্টেশন, আমরা যদি একটু খেয়াল করি, হোয়াট ডাজ রিফরেস্টেশন হেল্প আস, মানে রিফরেস্টেশন বিষয়টা আমাদেরকে কিভাবে সাহায্য করে। প্রথমত আমরা জানবো রিফরেস্টেশন কি। রিফরেস্টেশনের পরিবর্তে আমরা অ্যাফরেস্টেশন কথাটাকেও লিখতে পারি। অ্যাফরেস্টেশন শব্দের অর্থ হচ্ছে বনায়ন, মানে পুনরায় গাছ রোপণ করা বা হচ্ছে চারা গাছ রোপণ করা। হ্যাঁ, এটা আমরা যদি করি তাহলে এটা আমাদেরকে কিভাবে সাহায্য করে, এটা যখন অ্যান্সার করব আমাদের এই ডাসটা কি থাকবে, থাকবে না, কিন্তু ডাস চলে গেলেও এই যে চিহ্ন রেখে যাবে, মানে এসটা রেখে যাবে, সেই এসটা কার কাছে বসবে, হেল্পসের কাছে বসবে। তাহলে আমরা এইভাবে লিখবো, রিফরেস্টেশন হুইচ মিনস প্লান্টিং স্যাপলিংস বা প্লান্টিং ট্রিজ হেল্পস আস, এইভাবে শুরু করব। তাহলে এখানে আমরা কি করতে হবে, যে রিফরেস্টেশন হুইচ মিনস প্লান্টিং ট্রিজ, যেটা দ্বারা মূলত কি বোঝায়, গাছ রোপণ করা বা স্যাপলিং রোপণ করা। স্যাপলিং শব্দের অর্থ হচ্ছে চারা গাছ। চারা গাছ রোপণ করে না, আমরা কি স্বয়ং সম্পূর্ণ একটা বড় গাছ রোপণ করি নাকি চারা গাছ রোপণ করি, আমরা মূলত চারা গাছ রোপণ করি। সো এখানে স্যাপলিং দিলেও বেশি অ্যাকিউরেট হবে। তাহলে রিফরেস্টেশন হুইচ মিনস প্লান্টিং ট্রিজ, এই অংশটুকু আমরা এখানেই শেষ, মানে বলার পরে এটা নিয়ে আর ভাববো না। তাহলে এটা লেখার পরে আমরা চিন্তা করব রিফরেস্টেশন একটা কাজ, এজন্য এখানে কি বসছে, ভার্বের সাথে এসিএস বসছে। রিফরেস্টেশন হেল্পস টু প্রোটেক্ট সয়েল, এটি মাটিকে রক্ষা করে কি থেকে, ফ্রম ইরোশন, এটি কি থেকে রক্ষা করে, ভূমিধস থেকে রক্ষা করে, এটা নাউন। অ্যান্ড পলিউশন, এবং দূষণ থেকেও রক্ষা করে। অ্যান্ডের উভয় পাশে দুইটা নাউন, তাই না, আগে যেটা থাকবে পরেও সেটা বসাবো। কি থেকে রক্ষা করছে, দূষণ থেকে রক্ষা করছে এবং ভূমিধস থেকে রক্ষা করছে। এরপরে যদি দেখি অ্যান্ড, মানে এই অংশটুকুর কাজও শেষ। এখন অ্যান্ডের পরে আমরা আবার রিফরেস্টেশনকে নিয়ে আবার লিখছি যে অ্যান্ড রিফরেস্টেশন কিপস, এটি রাখে দ্য টপ সয়েল ফার্টাইল বলতে বোঝাচ্ছে মাটির ওপরের অংশের যে মানে মাটির ওপরের দিকের যে মাটিটা, উপরিভাগটা, এই মাটির উপরিভাগটাকে মূলত উর্বর রাখে। তাহলে আমরা যদি বেশি বেশি গাছ রোপণ করি তাহলে সেক্ষেত্রে গাছ রোপণ করার ক্ষেত্রে কি হবে, আমাদের মাটিকে রক্ষা করা হবে ভূমিধস থেকে, পাশাপাশি পলিউশন থেকে আমরা রক্ষা করতে পারি। এবং এই যে আমরা বেশি বেশি বনায়ন করব বা হচ্ছে নতুন নতুন করে গাছ লাগাবো, এটা মূলত আমাদের মাটির উপরিভাগকে মূলত উর্বর রাখবে। আর এই উপরিভাগকে উর্বর রাখলে দেখা যাচ্ছে যে কি, আমরা মাটির যে উপরিভাগেই তো চাষাবাদ করি, উপরের ভাগেই তো আমরা দেখা যাচ্ছে গাছ রোপণ করি, চারা গাছ রোপণ করি, তাই না। তো উপরের ভাগে যদি ফার্টাইল বা উর্বর থাকে, ব্যারেন বা মানে অনুর্বর যদি না হয়, তাহলে আমাদের চাষাবাদের পরিমাণটা আশাবাদ হবে, বা যতটুকু আমরা আশা করি আশাপূর্ণ হবে। আমরা যতটুকু আশা নিয়ে আমরা গাছ রোপণ করি, আশা করা যায় যে আমাদের আশাপূর্ণ হবে বা ফলন ভালো হবে। যাই হোক, পুরো প্রশ্ন এই আমাদের যে স্ক্যান করে এই অংশটুকুর যে ক্লাস ছিল, সেই অংশটুকু সুন্দরভাবে পড়িয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী আরও একটি ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।